হারে ভোট হলে স্বৈরাচার অনেক বেশি এগিয়ে থাকবে বললেন মান্না। উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি গণ অধিকার পরিষদের। সরকারে এলে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেবে বিএনপি। আগামীতে টঙ্গীতে ইজতেমা না করার শর্তে অনুমতি পেল ছাত্রপন্থীরা। গুচ্ছ ভর্তি পরীক্ষায় থাকছে 20 বিশ্ববিদ্যালয়। বেনাপোল বন্দর দিয়ে ফল আমদানি বন্ধ। এবার যুক্তরাষ্ট্রের পণ্যে পাল্টা শুল্ক আরোপ করল চীন। দর্শক, রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও প্রতিদিনের মতো শেষ অংশে থাকছে একটি বিশেষ সংবাদ। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, যে স্বৈরাচারকে এত কষ্ট করে লড়াই করে ফেলে দিয়েছি সেই স্বৈরাচারের ভোটের হার এখনো অনেক বেশি। সংখ্যানুপাতিক হারে ভোট হলে তারা অনেক বেশি এগিয়ে থাকবে। তাছাড়া দলটি যদি ভোট করার সুযোগ পায় তাদের পদত্যাগ বিষয়ে বিতর্ক হতে পারে। কিন্তু সরকার বলছে আমরা নিষিদ্ধ করব না। নিষিদ্ধ যদি না করেন তাহলে তারা নির্বাচন করবে না কেন? মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে গণশক্তি সভা আয়োজিত শাসন ব্যবস্থায় গুণগত পরিবর্তন ও নির্বাচন শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মান্না বলেন, সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থার প্রস্তাবটি সুন্দর হলেও জাতির তথা বৃহত্তর স্বার্থে আমি আপাতত সমর্থন করছি না। জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে কার্যকর সংস্কার করে অভ্যুত্থানের অংশীজনদের নিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সহ 5 দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। মঙ্গলবার দুপুরে রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গণ অধিকার পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবির কথা জানান দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। এছাড়া আগামীকাল বুধবার 64 জেলায় বিক্ষোভ সমাবেশ করে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দিয়েছে রাজনৈতিক দলটি। সংবাদ সম্মেলনে দলের সভাপতি নুরুল হক নূর উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানিয়ে বলেন, সরকার গঠনের সময় কোথা থেকে লিস্ট এসেছে, কিভাবে উপদেষ্টা পরিষদ গঠন হয়েছে তা রাজনৈতিক দলগুলো জানে না। তারপরেও দেশ ও জাতির স্বার্থে আমরা সরকারকে সমর্থন দিয়েছি। কিন্তু 6 মাস অতিবাহিত হওয়ার পরেও এই সরকারের পক্ষ থেকে উল্লেখযোগ্য কার্যক্রম দেখা যাচ্ছে না। মেজর পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে আলাপ করে অতি দ্রুত উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করা হোক। যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের আদলে সর্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে জাতীয় স্বাস্থ্য খাত সংস্কারের রূপরেখা ঘোষণা করেছে বিএনপি। মঙ্গলবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এই রূপরেখা উপস্থাপন করেন। খন্দকার মোশাররফ বলেন, ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা অনুযায়ী উন্নত কল্যাণকামী রাষ্ট্রের বিদ্যমান ব্যবস্থার আলোকে বিএনপি সবার জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার নিশ্চিত করার পদক্ষেপ গ্রহণ করবে। স্বাস্থ্য খাত সংস্কারে বিএনপির প্রস্তাবনা তুলে ধরে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসলে দারিদ্র্য বিমোচন না হওয়া পর্যন্ত সুবিধাবঞ্চিত দরিদ্র জনগণের জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও সম্প্রসারিত করবে। প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পর্যাপ্ত সংখ্যক প্রশিক্ষিত নারী পুরুষ পল্লী স্বাস্থ্যকর্মী ব্যবস্থা করা হবে। সংক্রামক ও অসংক্রামক রোগের চিকিৎসা, শিক্ষা ও গবেষণা সুবিধা নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন, প্রত্যেক নাগরিককে একজন সরকারি রেজিস্টার্ড চিকিৎসকের অধীনে রাষ্ট্রীয় খরচে সর্বোত্তম স্বাস্থ্যসেবা প্রদানের পর্যায়ক্রমিক ব্যবস্থা গ্রহণ করা হবে। বিদ্যমান জেলা পর্যায়ের হাসপাতাল ও বিশেষায়িত স্তরের স্বাস্থ্যসেবা শক্তিশালীকরণ ও সঠিক রেফারেন্স সিস্টেম বাস্তবায়ন করা হবে। 24 ঘন্টা হেল্পলাইন, জরুরি চিকিৎসা সেবা, দুর্ঘটনা পরবর্তী সেবা, দ্রুত স্থানান্তরের ব্যবস্থা করা, স্বাস্থ্যসেবায় ন্যায় বিচার, রোগী ও সেবা প্রদানকারীর জন্য সমতা ভিত্তিক আইন প্রণয়ন, সমাজের প্রতিনিধিত্বকারী ব্যক্তিবর্গের সমন্বয়ে চিকিৎসক ও রোগীর সম্পর্ক উন্নয়নের কার্যকর ব্যবস্থা করবে বিএনপি। আগামী বছর গাজীপুরের টঙ্গীতে ইজতেমা না করার শর্তে এবার অনুমতি পেয়েছেন তাবলিগ জামাত বাংলাদেশ তথা মাওলানা সাদের অনুসারীরা। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, গাজীপুরের টঙ্গী ময়দানে আগামী বছর থেকে ইজতেমা এবং তাবলিগ কার্যক্রম না করার শর্ত পূরণ সাপেক্ষে এবছর দ্বিতীয় পর্বে শুধু 14 থেকে 16 ফেব্রুয়ারি সাতপন্থীরা বিশ্ব ইজতেমা করতে পারবেন।
চলতি শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে 20টি বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার গুচ্ছভিত্তিক বিশ্ববিদ্যালয়গুলোর এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গুচ্ছ ভর্তি কমিটির আহ্বায়ক এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আখন্দ এ তথ্য নিশ্চিত করে জানান। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং খুলনা বিশ্ববিদ্যালয় এবছর গুচ্ছ পদ্ধতি থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক জানিয়েছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয় এখনো গুচ্ছ পরীক্ষায় থাকা বা না থাকার বিষয়ে সিদ্ধান্ত নেয়নি। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। যশোরের সারসায় পাওনা টাকা চাওয়ায় রহিমা খাতুন নামে এক বৃদ্ধা মহিলাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে বাগাসরা ইউনিয়নের পিপড়াগাছি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রহিমা খাতুন ওই গ্রামের মৃত নবিসুদ্দিন গাজীর স্ত্রী। এ ঘটনার পরপর অভিযুক্ত অপু হোসেন ও তার পরিবারের লোকজন আত্মগোপনে চলে গেছেন। ফল আমদানিতে অতিরিক্ত শুল্ক কর আরোপ করায় বেনাপোল বন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য ফল আমদানি বন্ধের ঘোষণা দিয়েছেন আমদানিকারকরা। এতে বড় ধরনের রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে সরকার। মঙ্গলবার সকাল থেকেই ফল আমদানি বন্ধ করে দিয়েছে ব্যবসায়ীরা। বেনাপোল বন্দরের আমদানি রপ্তানিকারক সমিতির সভাপতি মহসিন মিলন বলেন, হঠাৎ করে 9 জানুয়ারি আমদানি করা তাজা ফলের ওপর সম্পূরক শুল্ক 20% থেকে বাড়িয়ে 30% করেছে সরকার। এই কারণে ফল আমদানি শূন্যের কোঠায় নেমে এসেছে। এরই পরিপ্রেক্ষিতে বাজারে আমদানি করা ফলের সরবরাহ কমে যাওয়ায় সব ধরনের ফলের দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। ঝিনাইদহের মহেশপুরে পূর্ব শত্রুতার জের ধরে ইদ্রিস আলী নামে এক কৃষকের 20 শতক জমির প্রায় 2000 ড্রাগন গাছ কেটে দিয়েছে প্রতিপক্ষ। সোমবার রাতে উপজেলায় মালাধরপুর গ্রামের মাঠে এই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক ইদ্রিস আলীর দাবি, জমি নিয়ে আজমপুর গ্রামের মুজিবর ও তার পরিবারের সাথে দীর্ঘদিন ধরে তার বিরোধ চলে আসছে। এর আগে গেল 15 নভেম্বর 1 বিঘা ড্রাগন বাগান কেটে দিয়েছিল তারা। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক সহ স্থানীয়রা। যশোর জেলা ফল ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অসিত কুমার সাহা শপথ পাঠ করান। প্রতিদিনের মতো এবার জানাবো বিশেষ সংবাদ। সামাজিক যোগাযোগ মাধ্যমের কন্টেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারদের গোল্ডেন ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ সংযুক্ত আরব আমিরাত। এই ভিসা পেলে স্পন্সর বা পৃষ্ঠপোষক ছাড়াই কোনো কন্টেন্ট ক্রিয়েটর 10 বছর দেশটিতে থাকতে পারবেন। দেশটির সরকারি কর্মকর্তারা বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ডিজিটাল মিডিয়া খাতে সংশ্লিষ্টদের জন্য আমিরাতকে প্রধান গন্তব্য করার লক্ষ্য নিয়েছে সরকার। সেই লক্ষ্যের অংশ হিসেবে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। চলতি বছর বিশ্বের বিভিন্ন দেশের 10,000 ইনফ্লুয়েন্সার ও কন্টেন্ট ক্রিয়েটরকে গোল্ডেন ভিসা দেওয়ার লক্ষ্য নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি। আগ্রহী কন্টেন্ট ক্রিয়েটর বা ইনফ্লুয়েন্সারের জন্য মানও নির্দিষ্ট করে দিয়েছে আমিরাতের সরকার। যেসব ক্রিয়েটরের কন্টেন্টের সৃষ্টিশীলতা রয়েছে কিংবা যেসব কন্টেন্ট সমাজে প্রভাব ফেলতে সক্ষম, কন্টেন্ট তৈরির জন্য যারা পুরস্কার কিংবা স্বীকৃতি পেয়েছেন এবং যাদের কন্টেন্টের ফলে আমিরাতের নেটিজনরা লাভবান হতে পারেন, কেবল তাদেরকেই দেওয়া হবে গোল্ডেন ভিসা। আমিরাতের কর্মকর্তারা বলছেন, গোল্ডেন ভিসা পেতে হলে আগ্রহী কন্টেন্ট ক্রিয়েটর বা ইনফ্লুয়েন্সারদের প্রথমে ক্রিয়েটরস HQ নামের একটি ওয়েবসাইটে ঢুকতে হবে এবং সেখানে একটি আবেদনপত্র পূরণ করতে হবে। পাশাপাশি নিজের ইমেইল ঠিকানাও প্রদান করতে হবে। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। চীনা পণ্যের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের জবাবে এবার যুক্তরাষ্ট্রের পণ্যের আমদানির উপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে চীন। মঙ্গলবার এমন সিদ্ধান্ত জানিয়েছে বেইজিং। খবর রয়টার্সের। সম্প্রতি চীনা পণ্যে আমদানিতে 10% শুল্ক আরোপ করার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘোষণাটি আজ মঙ্গলবার গ্রিনিচ মান সময় ভোর 5টা 1 এবং বাংলাদেশ সময় বেলা 11টা 1 থেকে কার্যকর হয়েছে। সিদ্ধান্তটি কার্যকর হওয়ার কয়েক মিনিটের মাথায় চীনের অর্থ মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্রের পণ্য আমদানিতেও শুল্ক বসাচ্ছে তারা। আগামী 10 ফেব্রুয়ারি থেকে এই সিদ্ধান্তটি কার্যকর হবে। কানাডা, চীন ও মেক্সিকো যুক্তরাষ্ট্রের বড় 3টি বাণিজ্যিক অংশীদার। গত শনিবার কানাডা, মেক্সিকো ও চীনা পণ্যে শুল্ক আরোপের আদেশ দেন ট্রাম্প। শনিবার এই সংক্রান্ত 3টি পৃথক নির্বাহী আদেশ সই করেন ট্রাম্প। তবে চীনের বিরুদ্ধে সিদ্ধান্তটি কার্যকর হলেও মেক্সিকো ও কানাডার পণ্যে শুল্ক আরোপ 1 মাসের জন্য স্থগিত করেছেন ট্রাম্প। এই ছিল আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।